আসসালামু আলাইকুম। আজ আমরা ফ্রি রাইটিং লেকচার 5 করব ইনশাআল্লাহ। আমরা 1 2 3 4 বেসিক লেভেলে আলোচনা করছি লেকচার, এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলেও মনে হয় একটা লেকচার আলোচনা করছি। আজকে আমরা বেসিক লেভেলের লেকচার 5 আলোচনা করব। আমি খুব ভেঙে ভেঙে সেন্টেন্স গুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল আমরা আজকে লেকচারটা এমন ভাবে সাজিয়েছি যে যেখানে আমরা প্রশ্ন করতে পারবো, আবার হচ্ছে পজিটিভ সেন্সে কথা বলতে পারবো, আবার নেগেটিভ সেন্সে কথা বলতে পারবো, মানে একটা কম্বাইন লেকচার আমরা আজকে হাজির করছি। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এখানে হ্যাবোধক, দ্যাট মিনস পজিটিভ বাক্যগুলো লিখবো, এখানে নেগেটিভ বাক্যগুলো লিখবো, আর এখানে কোশ্চেন। আমি একটু কথা বলি প্রথমে। বেসিক্যালি আমরা যখন কথা বলি তখন কিন্তু সব সময় কিন্তু একই টোনে বা একই সুরে কথা বলতে পারি না। আমরা কখনো কখনো হচ্ছে পজিটিভ কথা বলি, কখনো নেগেটিভ কথা বলি, আবার কখনো কথার প্রসঙ্গে প্রশ্ন করি। হ্যাঁ, এরকমটা আমাদেরকে করতে হয়। টপিকের উপরে সেটা ডিপেন্ড করে। এজন্য আমরা সকল ধারাবাহিকতা আস্তে আস্তে আমরা সবগুলো শেখার চেষ্টা করব। তাহলে প্রথমে একটু দেখি পজিটিভ বাক্যে কি আছে। আমি বিষয়টি জানি। তাহলে এখানে আমি বিষয়টি জানি, আমরা জানি যে যখন সাবজেক্ট বের করব বেসিক লেভেলে, তখন আমরা কে দিয়ে প্রশ্ন করব। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করব? কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্টটা খুঁজে পাবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলছি যে আমি বিষয়টি জানি। কে জানে? আমি জানি। তাহলে আই। আচ্ছা, ইংরেজিতে আমরা সবসময় জানি যে সাবজেক্টের পরেই ভার্বের স্থান। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে ভার্ব কেরা? জানি হচ্ছে ভার্ব। তাহলে নো। নো মানে কি? নো মানে হচ্ছে জানা, আই নো। তারপর কি বলছে? যে আমি জানি। আমি ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্টটা পাবো। আমি কি জানি? তাহলে আমি বিষয়টি জানি। আই নো দ্য ম্যাটার্স। দ্য ম্যাটার্স। আচ্ছা, তাহলে এখানে দাটা কেন আসলো? সো এখানে বিষয়টি, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে ম্যাটার, আর এখানে টি নির্দিষ্ট করে দিয়েছে, তাই হচ্ছে দা। ক্লিয়ার? ওকে, আমি বিষয়টি জানতাম। আমি বিষয়টি জানতাম। আমি কিন্তু প্রথমে বলছি আমরা একটা কম্বাইন্ড লেকচার আমরা এখানে হচ্ছে পড়বো আজকে। সো আমি বিষয়টি জানতাম, দ্যাট মিনস এটা কিন্তু পাস্ট টেন্সে চলে গেছে। আমরা আগেরটা লিখছিলাম প্রেজেন্ট টেন্সে, এবারটা লিখবো হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে বিষয়টি জানতাম। তাহলে কে জানতো? আমি জানতাম। তাহলে আই। ওকে, কি জানতাম? এখানে এই জানতামটা হচ্ছে আগে আমাকে ভার্বটা লিখতে হবে। তাহলে নো মানে জানা, নিউ মানে জানতাম। নিউ হচ্ছে ভার্বের পাস্ট টেন্স। নো প্রেজেন্ট টেন্স, নিউ পাস্ট টেন্স, নন পাস্ট পার্টিসিপল। নো, নিউ, নন। তাহলে নো, নিউ। নো, নিউ। ওকে, আমরা এটা পাস্ট টেন্সে লিখছি কারণ আমরা ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আই নিউ, আমি কি জানতাম? বিষয়টি জানতাম। আই নিউ দ্য ম্যাটার। আই নিউ দ্য ম্যাটার। ওকে, আচ্ছা। তৃতীয় নম্বরটা, আমি বিষয়টি জানবো। তার মানে এটা আবার কিন্তু ফিউচার টেন্সে চলে গেছে। মানে টেন্সকে আমরা সবগুলো টেন্স মোটামুটি আস্তে আস্তে আনবো একের পর এক, ওয়ান বাই ওয়ান। এখানে সবগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সো আমি বিষয়টি জানতাম, কে জানতো? আমি জানতাম, আই। সাবজেক্ট মনে হয় আর কাউকে খুঁজে বের করতে সমস্যা হবে না। আমি একটু ছোট্ট করে একটু নোট করে বলি। আমরা যখন বাংলাতে কথা বলি তখন অনেক অগোছালো কথা বলি। ওই কথাগুলোকে সাজিয়ে ইংলিশে আমরা যখন ট্রান্সলেটেড করতে যাই তখন আমাদের একটা সিস্টেমেটিক্যালি ট্রান্সলেট করতে হয়। কেমন? আমরা প্রথমে সাবজেক্টটা নিই, তারপর হচ্ছে ভার্ব আনি, তারপর হচ্ছে অবজেক্টটা নিই, তারপরে এক্সটেনশন আনি। এভাবে আমাদেরকে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। কিন্তু বাংলাতে যখন আমি কথা বলছি, দেখো কত অগোছালো কথা বলছি, যে কথার আসলে কোনো স্টেশন নাই, কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, তাহলে আমি বিষয়টি জানবো। তাহলে এখানে জানবো ফিউচার টেন্স, তাহলে আমাকে ফিউচার টেন্সের একটা মার্কার আনতে হবে, উইল। আই উইল। আচ্ছা, তারপর হচ্ছে জানা, ইংরেজি হচ্ছে নো। আই উইল নো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা বেসিক লেভেলে আছে, যে স্যার আপনি এখানে প্রেজেন্ট টেন্সে একটাই শব্দ লিখছেন, পাস্ট টেন্সে একটাই শব্দ লিখছেন, ফিউচার টেন্সে যে আপনি দুইটা শব্দ আনছেন ভার্বের জন্য। বেসিকলি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্ব এই একটাই হয়, এইভাবেই আমাদেরকে লিখতে হয়। পাস্ট ইনডিফিনাইটে আমরা এই ভার্বটার পাস্ট ফর্মে লিখি। হ্যাঁ, আমরা হচ্ছে একটু কনজুগেশন ভার্বটা সবাই একটু পড়ে নিব, কারণ আমাদের যে কোনো বইতে, গ্রামার বইতে বা যে কোনো জায়গাতে আমরা কনজুগেশন ভার্বটা পাবো। ওখান থেকে আমাদেরকে পড়ে নিতে হবে। যেমন যে কোনো গ্রামার বই তুমি দেখলে পাবা
কারণ কনজুগেশন ভার্ব হচ্ছে যে একটা ভার্বের তিনটা ফর্ম লেখা থাকে বেসিক্যালি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স আর পাস্ট পারফেক্ট। তার মানে V1 V2 V3। যেমন আমি যদি বলি রাইট, এটা হচ্ছে V1, রোট হচ্ছে V2, রিটেন হচ্ছে V3। রাইট, রোট, রিটেন, গো, ওয়েন, গন, এই ফর্মগুলো আমাদেরকে একটু জানা দরকার। আচ্ছা, এখন মূলত ফিউচার টেন্সে আসলে এরকম কোনো ফর্ম নাই। ফিউচার টেন্সের আমি ওখানে কয়টা ফর্ম বলছি? বেসিক্যালি তিনটা ফর্ম বলছি। একটা প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? এই তিনটার কথা বলছি। এখন এখানে পাস্ট পারফেক্ট না, সরি, পাস্ট পার্টিসিপল, তিনটা ফর্মের কথা বলছি। বাট এখানে ফিউচার টেন্সের কিন্তু কোনো পার্ট ছিল না। আর ফিউচার টেন্সকে বোঝানোর জন্য আমরা শ্যাল অথবা উইল আমরা ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে শ্যালও ইউজ করতে পারতাম, বাট শ্যাল ব্যবহার করতে গেলে একটু আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, কারণ শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সনের পরে বসতে পারে। একটু ভেঙে বলি, ফার্স্ট পার্সন কারা? ফার্স্ট পার্সন হচ্ছে আই, আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি আই এর পরে শ্যাল ইউজ করতে পারো, আর উই এর পরে শ্যাল ইউজ করতে পারো, আর অন্য কোনো সাবজেক্টের পরে তুমি শ্যাল ইউজ করতে পারবে না। সো তুমি উইল সব জায়গায় ইউজ করতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আই উইল নো, আচ্ছা আমি বিষয়টি জানবো, তাহলে বিষয়টি আই উইল নো দা ম্যাটার, আই উইল নো দা ম্যাটার। ওকে, এবার আমরা এগুলোকে একটু নেগেটিভ সেন্সে দেখি, যে আমরা নেগেটিভ সেন্সে আমরা কিভাবে সেন্টেন্স ট্রান্সলেশন করব। আমি বিষয়টি জানি না, তাহলে কে জানে না? আমি জানি না। আমি কিন্তু বারবারই সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করে যাচ্ছি তোমাদের, কিন্তু এইটা জিনিসটা বারবার রিপিটেশনের মাধ্যমে, কারণ তুমি এখন হয়তো বোর্ড দেখে বা তুমি খাতায় দেখে বা আমার হচ্ছে লেকচার প্ল্যান দেখে তুমি এগুলো ট্রান্সলেশন করতেছো, বাট তুমি যখন পরীক্ষায় লিখবা, কারণ এগুলোর উদ্দেশ্য কি, আমরা পরীক্ষায় যেন উন্মুক্ত ভাবে যে কোনো কম্পোজিশন, যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারি, তখন তুমি কি এরকম বাংলা কি তোমার সামনে লেখা থাকবে যে তুমি ওইটা দেখে দেখে ট্রান্সলেশন করবা? বাট সেটা কিন্তু থাকবে না। তার জন্য আমাকে কি করতে হবে? মনে মনে চিন্তা করতে হবে। আর এই বারবার তুমি কোশ্চেন করতে করতে তোমার মনের মধ্যে একটা শেপ চলে আসবে, যে সাবজেক্ট বের করতে গেলে পর কে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বেরিয়ে যায়, সেটা দেখতে হইতে পারে, বুঝতে হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে কে বিষয়টি জানে না? আমি বিষয়টি জানি না, আই। তাহলে আচ্ছা, জানি না, জানি না প্রেজেন্ট টেন্সে। বাট দেখো এখানে এই জানি হচ্ছে একটা ভার্ব, তাই না? এই জানির সাথে আসলে কোনো হেল্পিং ভার্ব নাই, বা হেল্পিং ভার্ব এখানে ইন্ডিকেটর নাই যে আমি হেল্পিং ভার্ব ইউজ করব। যখন কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব মানে টু বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর এরকম হেল্পিং ভার্ব গুলো না থাকে, তখন আমাদের ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের ওই সেন্টেন্সের হেল্পিং ভার্ব হিসেবে নিতে হয়। কারণ আমরা জানি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে তিনটা উপায়ে আমরা নেগেটিভ করতে পারি। ভালো করে বলি আবার, আমরা একটা সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই তাহলে তিনটা উপায়ে নেগেটিভ করতে পারবো। প্রথমত আমি নট ইউজ করতে পারবো, প্রথমত আমি এক নম্বরে নট ইউজ করতে পারবো, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমি নো ইউজ করতে পারবো। তিন নম্বর হচ্ছে আমি নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারবো। নট ইউজ করতে পারবো, নো ইউজ করতে পারবো, নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারবো। এবার একটু একটু করে আস্তে আস্তে ভেঙে ভেঙে বলি। নট ইউজ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে হেল্পিং ভার্ব। এখন হেল্পিং ভার্ব কি কি? হেল্পিং ভার্ব হচ্ছে বেসিক্যালি হেল্পিং ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। এবার প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে টু বি, টু হ্যাভ, আর টু ডু। আচ্ছা, এই টু ডু ভার্বটা আমি একটু অফসাইডে রাখলাম, আগে টু বি ভার্ব গুলোর কথা বলি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এরপর আসে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে? ওকে, এবার আসো মডালে। মডেল কত প্রকার বলছি? মডেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেইন মডেল আর একটা হচ্ছে সেমি মডেল। তাহলে মেইন মডেল কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, আর ওট টু। আচ্ছা, এবার আসো সেমি মডেলে। সেমি মডেল কি কি? এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, বিট, ডেয়ার, এটসেট্রা। ওকে, এবার দেখো এই ভার্ব গুলো যদি সেন্টেন্স আমি না পাই, তখন আমাকে ওই অফসাইডে রাখছিলাম টু ডু ভার্ব, না ওই টু ডু ভার্বটা আমাদের এখন এখানে ব্যবহার করতে হবে, সেটা টেন্স অনুযায়ী। যদি ভার্বটা একদমই বেস ফর্মে থাকে তাহলে আমরা ডু নেই, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমরা ডাস নেই, আর যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে মানে ভি2 তে থাকে তখন আমরা ডিড নেই, ঠিক আছে? এবার এইগুলো যদি এতক্ষণ যে আলোচনা করলাম সবই হচ্ছে নটের জন্য, ক্লিয়ার তো? ওকে, এবার আমরা নো নিয়ে কথা বলি। নোটা বেসিক্যালি আসলে একা একাই বসতে পারে, আমরা সেন্টেন্সে একা একাই বসাই যখন আমরা
আর নোটা অ্যাডভার্ব হিসেবে বসে, তো এই জন্য একাকার বসে, সেন্টেন্স একাকার বসে অর্থটা পরিপূর্ণ করে দেয়, সমস্যা নেই। ওর জন্য কারোর হেল্প লাগে না বা অন্য কোনো ওয়ার্ড নিয়ে আসা লাগে না। এবার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড কি কি? হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কাসলি, সেলডম, লিটল, ফিউ, নেভার, নোবডি, নো ওয়ান, নাথিং, এইগুলো, নান, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। এগুলো দিয়েও আমরা সেন্টেন্সকে নেগেটিভ সেন্স দিতে পারি। বাট এইগুলোর মধ্যে আবার কিন্তু পার্থক্য আছে, যে স্যার তাহলে তো সব জায়গায় নট এত ঝামেলা, তাহলে আমরা এই নেগেটিভ ওয়ার্ড দিয়ে করতে পারি। আসলে বিষয়টা ওরকমটা কিন্তু না। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা এগুলোর পার্থক্যগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। এগুলো অ্যাডভান্স লেভেলের আলোচনা, আমি এখন ওই আলোচনাগুলো করলে তোমাদেরকে আসলে বুঝতে অসুবিধা হবে। সো আমরা এখন মোটামুটি নট নিয়ে আলোচনা করব, আর 2 এবং 3 আমরা যখন অ্যাডভান্স হবো আস্তে আস্তে, তখন এই বিষয়গুলো আমরা একটু একটু করে আলোচনা করার জন্য চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখন নেগেটিভ করার জন্য প্রথমে নটটা নিব। এখন এই নট নিতে গেলে আমি কিন্তু বলছি যে এখানে কোনো টু বি ভার্ব নাই, মানে অ্যামিজার ওয়াজার নাই, হ্যাভ ভার্ব নাই, মানে হ্যাভ হ্যাজ হ্যাড নাই, মোডাল নাই, ক্যান কুড শ্যাল শুড এগুলো নাই, তারপরে সে এম টু ইজ টু আর টু সেমি মোডালও নাই। তাহলে আমাকে কি করতে হবে? ডু, ডাস, ডিড এর হেল্প নিতে হবে। আবার একবার বলি, আমরা কিভাবে নিব? ডু, ডাস আর ডিড। একটু টেকনিক দিয়ে বলি, ভার্বের সাথে কিছুই নাই, সিম্পল ফর্মে আছে ভি1 এ অথবা ভার্ব ভি0 আছে, তখন তুমি ডু নিবা, ঠিক আছে? ওকে। আর যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে, ক্লিয়ার? হ্যাঁ, একটু বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো, এস, এস, এরও শেষে এস, ঠিক আছে? আমার মনে হয় এই টেকনিকটা তুমি একটু মনে রাখো, যে ভার্বের শেষে এস বাই এস আছে, তখন তুমি ডাসটা ইউজ করবা। ওকে, আচ্ছা। আর দেখো, ভার্বের ভি2 আর এই ভি2 থেকে আমি একটু ইডি লিখে রাখি, কারণ আমরা যখন ম্যাক্সিমাম ভার্ব হচ্ছে আমাদের ইডি দিয়ে থাকে। মানে ভার্বটা আসলে দুই প্রকার, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার, বা এর আরেকটা নাম আছে উইক এন্ড স্ট্রং ভার্ব। হ্যাঁ, এখন যে ভার্বগুলো আসলে অল্প কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর রূপের পরিবর্তন হয়, আর বাকি ভার্বগুলো সব একই স্পেলিং থেকে যায়, শুধু ইডি যুক্ত করে দিলে ভার্বের পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল হয়ে যায়। আমি দুইটা এক্সাম্পল দেই। যেমন টেক থেকে আমরা কি বলি? টেক, টুক, টেকেন, টেক, টুক, টেকেন, টেক, টুক, টেকেন। এটার কিন্তু ভেতরে পুরো অ্যালফাবেট কিন্তু চেঞ্জ করতে হয়েছে, তাই না? একটা প্রকার। আর একটা প্রকার হচ্ছে ইডুকেট, ইডুকেট, ইডুকেটেড। এর ভিতরি হচ্ছে এটা, এটা হচ্ছে ভিতরি। তার মানে ইডুকেট, ইডুকেটেড, ইডুকেটেড, এটা হচ্ছে ভিতরি। টেক ভি1, টুক হচ্ছে ভি2, আর টেকেন হচ্ছে ভি3, ঠিক আছে? তো এই ম্যাক্সিমাম এই জায়গায় ভি3 থাকে, আর এই ভার্বগুলো আমরা বেশি ইউজ করি। সো চেনার জন্য আমরা এই ইডি দেখে বুঝতে পারবো যে হচ্ছে ইডি আছে, তার মানে এখানে হচ্ছে আমরা ডিড। তাহলে এরও শেষে ইডি, ডি, অথবা এরও শেষে ডি, তার মানে ডিডি মিলে গেল ডিড, এস অথবা এস এস মিলে গেল ডাস, আর কিছু না থাকলে ডু, কিছু না থাকলে কি? ডু। আচ্ছা, এবার আমরা হচ্ছে ট্রান্সলেশনে চলে যাই। এখানে বলছে যে জানি না, তাই না? তাহলে এখানে তো ভার্বের সাথে কোনো কিছু নাই, নো, সিম্পল কথা বলছে নো। তুমি এখানেও দেখো সিম্পল কথা বলছে, এই সেন্টেন্সের কিন্তু নেগেটিভ করছি, তো এখানে নো আছে সিম্পলে। তাহলে আমরা নো যদি বলি, তাহলে আমরা কি নিব? ডু নিব। আচ্ছা, একটা নট নিব। তুমি এখানে শর্ট ফর্ম না লিখে এরকম লিখতে পারো, ডু নট। যদি তুমি বেসিক লেভেলে হও, তুমি এটা লিখতে পারো। তুমি যদি একটু বুঝে থাকো, তাহলে তুমি এটা লিখতে পারো। হ্যাঁ, এটা লেখা কিন্তু খুব বেশি কষ্টের না, আমি একটু হালকা হালকা করে একটু বুঝিয়ে দেই। ডু, এন ও টি, নট। তুমি এই মাঝখানে যে ওটা আছে না, একটু বুঝে নাও, এই ওটা তুমি তুলে দিবা, কেমন? দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিবা। এখানে যে স্পেসটা আছে না, এই স্পেসটা রাখবা না। তার মানে কি? ডু নট, ডোন্ট। বুঝে গেছো? হ্যাঁ, আমার মনে হয় তুমি বুঝে গেছো, তোমার আর বুঝতে অসুবিধা নাই। ওকে, তাহলে আমরা কি করলাম? আই ডু নট। আচ্ছা, তারপর বলছে কি? বিষয়টি জানি না। তাহলে আই ডু নট নো, জানি। এখন জানি তো এই কথাটা তো আমাকে লিখতে হবে, ভার্ব আই ডু নট নো, আই ডু নট নো কি? আই ডু নট নো দ্য ম্যাটার, দ্য ম্যাটার। ওকে, আচ্ছা, তারপর কি বলছে? আমি বিষয়টি জানতাম না, আমি বিষয়টি জানতাম না, মানে পাস্ট টেন্সে চলে গেছে। কোন টেন্সে? পাস্ট টেন্সে। বুঝতেছো? বুঝতেছো? সত্যি? ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আই জানতাম না কোন টেন্সে? পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে গেলে কি বলছি? ডিড এর কথা বলছি না? পাস্ট টেন্সে গেলে কি বলছি? ডিড। তাহলে আই ডিড নট। আমি কিন্তু শর্ট ফর্ম লিখছি, ফুল ফর্ম লিখতেছি না, কারণ আমার এখানে জায়গা কম, তো
তোমরা প্রথমে শর্ট ফর্ম দিয়ে একবার লিখবা, তারপর থেকে প্রথমে ফুল ফর্ম দিয়ে একবার লিখবা, তারপর থেকে শর্ট ফর্ম লিখবা। এটা অভ্যাস করতে হবে, ঠিক আছে? এই অভ্যাসটা করা খুবই ভালো, কারণ এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে তুমি পৌঁছাইতে গেলে তোমাকে এখন থেকে চর্চা করতে করতে তো যেতে হবে। তাহলে আই ডু নট নো দ্য ম্যাটার, আই ডু নট নো দ্য ম্যাটার। এবার আমি একটু বলি, এখানে তুমি ডিড নট ইউজ করছো, তাই না? ডিড নট ইউজ করছো না? এখন এইখানে তুমি ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে তুমি করোনি। এখন প্রশ্ন যে স্যার এখানে আমি যদি পাস্ট টেন্সে করি তাহলে এটা কি পাস্ট টেন্স বুঝাবে? হ্যাঁ, তুমি যখন কোন সেন্টেন্সে ডু ডাজ ডিড ব্যবহার করবা ওইটাই টেন্সের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। আবার একবার বলি, তুমি যখন কোন সেন্টেন্সে ডু অথবা ডাজ অথবা ডিড এগুলো ইউজ করবা তখন এরাই ওই সেন্টেন্সের টেন্সের ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। ইন্ডিকেটর বোঝো তো? এরাই বলে দিবে ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এই ভার্ব বলবে না। কথা ক্লিয়ার? কারা বলবে? এরাই বলবে। তাহলে কোন সেন্টেন্স যদি এই টেন্স থাকে, ডু থাকে, তাহলে আমরা বুঝবো যে প্রেজেন্ট টেন্সে আছে। এটা থাকলেও বুঝবো যে প্রেজেন্ট টেন্সে আছে। এটা থাকলে বুঝবো যে পাস্ট টেন্সে আছে। তার মানে ডু আর ডাজ থাকলে বুঝবো প্রেজেন্ট টেন্সে আছে, ডিড থাকলে বুঝবো পাস্ট টেন্সে আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী যে ভার্ব থাকবে সেটা আমরা সিম্পল বেস ফর্মে রাখবো। এটাকে আমরা অন্য কোনো ফর্মেটে লিখবো না, ওই বেস ফর্মে লিখবো, কারণ টেন্সের ইন্ডিকেটর হচ্ছে এইটাই। ওকে, তারপর কি বলছে? আমি বিষয়টি জানবো না। তাহলে আমি আই জানবো না, উইল তো এখানে আছেই, তাহলে তো আর নতুন করে ডু ডাজ ডিড এর কোনো সাহায্য আমার লাগবে না, এটা তো ফিউচার টেন্স। তাহলে আই উইল, কারণ উইল এটা একটা হেল্পিং ভার্ব, আমরা জানি যে হেল্পিং ভার্ব থাকলে আর কোনো প্রবলেম নাই, ডিরেক্টলি ওর সাথে নট যুক্ত করে দিলেই হচ্ছে। তাহলে আই উইল নট নো, আই উইল নট নো দা ম্যাটার। ম্যাটার মানে কি? ম্যাটার মানে বিষয়, ইস্যুস মানে কি? বিষয়। তুমি এখানে ইস্যু লিখতে পারো, ম্যাটার লিখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। ওকে, আমি কি বিষয়টি জানি? এবার আমরা প্রশ্ন করতেছি, প্রশ্ন, আমি কি বিষয়টি জানি? তাহলে আমি বলবো যে ডু আই নো দা ম্যাটার, ডু আই নো দা ম্যাটার। এখন একটু ভেঙে আলোচনা করি, আমি কি বিষয়টি জানি। এখন এই যে প্রশ্ন যখন আমরা করব তখন আমাদের হেল্পিং ভার্ব লাগবে। এবার যদি ওই 4 প্রকার হেল্পিং ভার্ব, তার মানে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, সেমি মডাল ভার্ব, মেইন মডাল ভার্ব, এই 4 প্রকার হেল্পিং ভার্ব যদি সেন্টেন্সে থাকে তাহলে আমাকে আর কোনো কারো সাহায্য নেওয়া লাগবে না, ওরা সরাসরি আমাদের সেন্টেন্সের প্রথমে এসে আমাদের প্রশ্নটা করে দিবে। আর যদি ওই 4টা ভার্ব না থাকে তখন আমাকে ডু ডাজ ডিড নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। এইবার আসো, প্রশ্নটা কিভাবে করব? তুমি সিম্পলি একটু চিন্তা করো, আমরা একটা সিম্পল বাক্য কিভাবে বলি? আমরা একটা সিম্পল বাক্য কিভাবে বলি? প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে ভার্ব বসাই, তারপরে অবজেক্ট বসাই, তারপর ফুল স্টপ বসাই। তুমি এটা করো না? সিম্পল বাক্য বলো আমাকে, তুমি ইনিশিয়েট করো। হ্যাঁ, তুমি করো না? হ্যাঁ, তুমি হ্যাঁ বলছো, এটা আমি শুনছি, আমি কিন্তু শুনছি তুমি ক্যামেরার অপোজিটে তুমি হ্যাঁ বলছো। ওকে, তার মানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা একটা সিম্পল বাক্যের কথা। ঠিক তুমি যখন এটাকে প্রশ্ন করে দিবা এর আগে এখানে একটা হেল্পিং ভার্ব বসাই দিবা। তার মানে সাবজেক্টের পূর্বে বা সেন্টেন্সের প্রথমে তুমি একটা হেল্পিং ভার্ব বসাবা। ঠিক আছে? হেল্পিং ভার্বটা বসালে সেটা কোশ্চেন হয়ে যাবে। তাহলে সেন্টেন্সের প্রথমে হেল্পিং ভার্ব বসালে সেটা কোশ্চেন হয়ে যাবে। তার মানে সিম্পল সেন্টেন্সের প্রথমে একটা হেল্পিং ভার্ব বসাইলে সেটা কোশ্চেন হয়ে যাবে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, তুমি একটা সিম্পল সেন্টেন্সের কথা চিন্তা করো তো, একটা সিম্পল সেন্টেন্সে কি কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। আচ্ছা ঠিক আছে, এতটুকুই নিলাম, নিয়ে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। এবার ওই সিম্পল সেন্টেন্সের প্রথমে তুমি একটা হেল্পিং ভার্ব ইউজ করলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। মজার না? সত্যি কিন্তু মজার। ওকে, এখনো মেলা কিছু শেখার আছে। দেখো, তাহলে আমরা এই দুটা বসালাম আর এখানে কোশ্চেন মার্ক দিলাম, প্রশ্ন হয়ে গেল। তার মানে কি আমি কি বিষয়টি জানি? ডু আই নো দ্য ম্যাটার? সত্যি আমি কি বিষয়টি জানি? ওকে, আমি কি বিষয়টি জানতাম? পাস্ট টেন্সের কথা বলছে যে আমি কি সত্যি সত্যি বিষয়টি জানতাম, সত্যি সত্যি। ওকে, তাহলে আমরা পাস্ট টেন্সে লিখবো। তার জন্য আমরা কি আনবো? ডিড। আমরা জানি যে হেল্পিং ভার্ব না থাকলে সেখানে আমরা টু ডু ভার্বে ব্যবহারটা করতে হবে। আর এটা পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্সে একটাই আছে ডিড, তাহলে সেই ডিডটাই নিয়ে নিলাম।
তাহলে এখানে একটু কথা বলি, এই ডু আর ডাসে কিন্তু প্রবলেম ঘটানো যাবে না। সো এখানে নো আছে, ভার্বের সাথে কিন্তু এস বাই এস থাকবে না, কারণ আমরা কিন্তু পার্সন সম্পর্কে মোটামুটি আইডিয়া আমাদের আছে। যদিও না থাকে, আমরা নেক্সট ক্লাসে আমরা পার্সন সম্পর্কে আলোচনা করব। আজকে পার্সন সম্পর্কে আলোচনা করার মতন এখানে টপ মানে নাই। যদি আলোচনা করি আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমরা নেক্সট ক্লাসে একটু ছোট করে আলোচনা করে নিব। তাহলে তারপর কি বলছে, ডিড, আমি কি জানি, ডিড আই, আমি কি জানি, ডিড আই নো, ডিড আই নো, ডিড আই নো। স্যার আপনি তো পাস্ট টেন্সে বলছেন, বাট এখানে তো নো রাখছেন প্রেজেন্ট টেন্সে। ইন্ডিকেটর, টেন্সের ইন্ডিকেটর তো ডু ডাজ ডিড, টেন্সের ইন্ডিকেটর কে ডু ডাজ ডিড, তাহলে এটা তো ব্যাপার না, এটা তো কিছু না, ইন্ডিকেটর তো এটি। তাহলে একে দেখতে হবে যে কোন টেন্সে আছে। তো এ বলছে যে পাস্ট টেন্সে আছে, তার মানে এ কিছু না। এ যখন উঠে যাবে তখন দায়িত্ব পালন করবে এটি, কিন্তু প্রথমে দায়িত্ব পালন করবে ডু ডাজ ডিড, তারপরে দায়িত্ব পালন করবে প্রিন্সিপাল ভার্ব। ওকে, তাহলে ডু আই নো, তারপরে কি বিষয়টি, ডু আই নো দ্য ম্যাটার, ডু আই নো দ্য ম্যাটার, ডু আই নো দ্য ম্যাটার, ডু আই নো দ্য ম্যাটার। ক্লিয়ার? ওকে, আমি কি বিষয়টি জানবো, আমি কি বিষয়টি জানবো, ফিউচার টেন্সে চলে গেছে। কি অদ্ভুত ব্যাপার, একবার প্রেজেন্ট টেন্সে, একবার পাস্ট টেন্সে, একবার ফিউচার টেন্সে, টেন্স শুধু আসতেই আছে, আসতেই আছে, আস্তে আস্তে আসবে। আমরা কিন্তু অলরেডি 4টা লেকচার শেষ করছি, সো আমরা 5ম লেকচারে আছি আজকে। একটু কঠিন মনে হইলেও কিন্তু কঠিন মনে করা যাবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, ভিডিওটা বারবার দেখতে হবে, ক্লিয়ার হয়ে যাবে। আমি কি বিষয়টি জানবো, আমি কি বিষয়টি জানবো, উইল, উইল আই, উইল আই নো দ্য ম্যাটার, উইল আই নো দ্য ম্যাটার। আমি এখানে একটু ফাঁকা রাখছি তলায়, কেন? কারণ আমরা যদি এখানে বলতাম শ্যাল, শ্যাল আই নো দ্য ম্যাটার, তাও সেন্টেন্সটা কারেক্ট হতো, কারণ আই টু ফার্স্ট পারসন, কারণ আমরা আই আর উই এর পরে শ্যাল ইউজ করতেই পারি। সো যদি আমরা বলি উইল আই নো দ্য ম্যাটার, আমি কি বিষয়টি জানবো, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। আমি যদি বলি শ্যাল আই নো দ্য ম্যাটার, আমি কি বিষয়টি জানবো, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট, তার মানে বোথ সেন্টেন্স ইজ কারেক্ট, দেয়ার ইজ নো ডাউট। এবার আমরা টোটালটা একবার একটু রিভিউ করি। প্রথমে কি করছি, হ্যাঁ বোধক পজিটিভ বাক্য, তারপর কি করছি, না বোধক নেগেটিভ বাক্য, তারপর কি করছি, প্রশ্ন করছি। তাহলে প্রথমে কি ছিল, আমি, আই মানে আমি, তারপরে কি নো মানে হচ্ছে জানা, তারপরে বিষয়টি দা ম্যাটার, আমি মানে আই, জানি নো, বিষয়টি দা ম্যাটার, এখানে টি ছিল তো এখানে দা ইউজ করছি। তারপরে আমি বিষয়টি জানতাম, আমি আই, তারপরে হচ্ছে জানতাম পাস্ট টেন্সে, তাই এখানে কি করছি, নিউ করছি, নো, নিউ, নন, নো ভি ওয়ান, নিউ ভি টু, নন বা ভি থ্রি বা ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে জানতাম, তাহলে নিউ, জানতাম নিউ, জানতাম কি নিউ, তাহলে আই নিউ, বিষয়টি দা ম্যাটার, আই নিউ দা ম্যাটার, আই নিউ দা ম্যাটার। আমি আই জানবো, জানবো ভবিষ্যৎ আছে বো, তাহলে এখানে ভবিষ্যৎ থাকলে প্রথমে একটা উইল নিতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে। তাহলে আই উইল নো, এখানে জানবো ভবিষ্যৎ থাকলে কি করতে হবে, এখানে একটা প্রথমে উইল নিতে হবে, ভবিষ্যৎ থাকলে কি করতে হবে, একটা উইল নিতে হবে, ভবিষ্যৎ থাকলে কি করতে হবে, একটা উইল নিতে হবে। তাহলে আই উইল, আর জানা ইংরেজি কি, নো, তাহলে আই উইল নো, বিষয়টি দা, দা ম্যাটার, আই উইল নো দা ম্যাটার, বিষয়টি আই উইল নো দা ম্যাটার। ওকে, এবার আমরা হচ্ছে নেগেটিভ গুলো একটু দেখে নেই। আমি, আই, তারপর হচ্ছে জানি না, এখানে নার জন্য আমরা ডু নট আনছি, এটা কিন্তু খুব ডিটেলসে বোঝানো হয়েছে। জানি না, নার জন্য ডু নট, আর জানি ইংরেজি হচ্ছে নো, তাহলে আই ডু নট নো বা আই ডোন্ট নো দা ম্যাটার, বিষয়টি আই ডু নট নো দা ম্যাটার। আমি, আই জানতাম না, এই নার জন্য ডিড নট, পাস্ট টেন্সে তাই জন্য নো, আর এখানে এই পাস্ট টেন্সের ইন্ডিকেটর হচ্ছে ডিড, এই পাস্ট টেন্সের ইন্ডিকেটর কি ডিড, আর ডিড এর সাথে এই নট যুক্ত করছি, ক্লিয়ার। আর বিষয়টি দা ম্যাটার, বিষয়টি কি দা ম্যাটার। আমি, আই, এখানে জানবো না, তাহলে এখানে বো তার মানে উইল, ফিউচার টেন্সে উইল, আর এই নট, তাহলে আই উইল নট, জানা নো, আই উইল নট নো, বিষয়টি আই উইল নট নো দা ম্যাটার, ক্লিয়ার। ওকে, এবার আসো প্রশ্ন, আমি কি বিষয়টি জানতাম, আমি কি,
তার মানে এই কি হচ্ছে প্রশ্ন, আর এই প্রশ্ন করার জন্য আমরা আনছি ডু। প্রশ্ন করার জন্য কেন আনছি ডু? কারণ যখন প্রশ্ন করতে হবে, প্রশ্ন করার সময় সিম্পল সেন্টেন্সের আগে একটা হেল্পিং ভার্ব বসাইতে হবে। আগে দেখতে হবে ওই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব আসতেছে কিনা। যদি না আসে তখন ডু ডাজ ডিড নিয়ে করতে হবে। তাহলে বেসিক্যালি এখানে কোনো হেল্পিং ভার্ব আসতেছিল না, তাহলে আমরা ডু ডাজ ডিড নিয়ে করছি। তাহলে ডু, তার মানে তারপর বলছে কি আমি, ডু আই, ডু আই, তারপর হচ্ছে কি জানা, ডু আই নো, তারপর বিষয়টি ডু আই নো দা ম্যাটার, ডু আই নো দা ম্যাটার। তারপরে আমি কি বিষয়টি জানতাম, জানতাম পাস্ট টেন্স তাহলে ডিড। ওকে, তারপরে আমি আই, তারপর হচ্ছে জানতাম জানা, এখানে নো, ডিড আই নো, ডিড আই নো, বিষয়টি দা ম্যাটার, বিষয়টি দা ম্যাটার। এখানে টেন্সের ইন্ডিকেটর হচ্ছে ডিড, এখানে টেন্সের ইন্ডিকেটর ডিড, নো কিন্তু না। ক্লিয়ার? নো কিন্তু টেন্সের ইন্ডিকেটর না। ওকে, আমি কি বিষয়টি জানবো, আমি কি বিষয়টি জানবো কোশ্চেনে করছে ফিউচার টেন্সে নিয়ে গেছে। তাহলে ফিউচার টেন্সে আমরা জানি হেল্পিং ভার্ব সবসময় থাকে উইল, ফিউচার টেন্স হেল্পিং ভার্ব সবসময় কি থাকে? উইল থাকে। সো অন্য কোন হেল্পিং ভার্বের চিন্তা করা লাগে না। তাহলে উইল অথবা শ্যাল আনলাম। এখানে শ্যাল আনার কারণ হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা উইল অথবা শ্যাল দুইটাই ব্যবহার করতে পারি। ফার্স্ট পারসনে কারা কারা আছে? আই আছে আর উই আছে। আই শ্যাল, উই শ্যাল, আই উইল, উই উইল, বোথ সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, তাহলে আই উইল অথবা সরি উইল আই অথবা শ্যাল আই, তারপর হচ্ছে জানা, জানা ইংরেজি হচ্ছে নো, তারপরে আমি, এখানে হচ্ছে আই, তাহলে উইল আই নো, আমি কি জানি বিষয়টি দা ম্যাটার, আমি কি জানি বিষয়টি দা ম্যাটার। তাহলে ডু উইল আই নো দা ম্যাটার, আমি কি বিষয়টি জানি, উইল আই নো দা ম্যাটার, আমি কি বিষয়টি জানি। ওকে, তাহলে আমরা মোটামুটি লেকচার 5 সফলভাবে শেষ করতে পারছি। সো ভীষণ গরম, ভীষণ কষ্ট হচ্ছে, তারপরেও তোমাদের জন্য আমি ক্লাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সারাদিন রোজা থেকে ইফতার করে সারাদিন পড়ানোর পরেও আমি চেষ্টা করছি অনলাইনে তোমাদের একটু হলেও হেল্প করা। সো তোমরা একটু আমাকে হেল্প করবা, সেটা হচ্ছে যে একটু ভিডিওগুলো শেয়ার করবা। তুমি হচ্ছে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব থেকে দেখলে তুমি একটু সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, এবং হচ্ছে তোমার বন্ধুদের কাছে, তোমার স্কুলের ফ্রেন্ডদের কাছে তুমি হচ্ছে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবা, যাতে দ্রুততার সাথে আমরা এই যে প্ল্যাটফর্মটা একটু এগিয়ে নিয়ে যেতে পারি, সবার কাছে পৌঁছে যায়, যাতে আমি ক্লাসগুলো তোমাদেরকে রেগুলার দিতে আমার উৎসাহিত পাই। এগুলো তোমরা একটু করলে আমার উৎসাহ পাইলে আমি ক্লাসগুলো যতই কষ্ট হোক না কেন আমার দিতে মন চাবে। যখন তোমরা লাইক করবা না, কমেন্ট করবা না, সাবস্ক্রাইব করবা না, ফেসবুক পেজে দেখলে ফলো দিবা না, তখন কিন্তু আসলে আমি নিরুৎসাহিত হয়ে যাই। তখন ভালো লাগে না যে এত কষ্ট করি ওদের জন্য আর ওরাই আবার আমাকে কিছুই ফিডব্যাক দেয় না। সো তোমরা একটু চেষ্টা করবা, কারণ তোমাদের তো ওর জন্য টাকা দেওয়া লাগে না, টাকা পে করা লাগে না, তোমাদের শুধু একটু লাইক করে দিলে, কমেন্ট করে দিলে, একটু চাপ দিলেই হয়ে যায়। সব চেষ্টা করো। হ্যাঁ, আর হচ্ছে লেসন গুলো একবারে না বুঝলে আবার একবার রিপিটেশন করো। যত রিপিটেশন করবা তত তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, যত রিপিটেশন করবা তত তোমার জ্ঞান বৃদ্ধি পাবে। সো রিপিটেশন বাদ দেওয়া যাবে না, বারবার করতে হবে। আর এগুলো নিজে নিজে খাতায় লিখে আবার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, যে আমি যেভাবে যেটা বুঝিয়েছি তুমি আবার সেভাবে সেটা বুঝেছো কিনা। নিজে নিজে প্র্যাকটিস করার ফলে তুমি দেখবা যে বিষয়টা আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাবে, এবং সেন্টেন্স গুলো তুমি খাতায় তুলবা, তোলার পরে ওইটা নিয়ে তুমি আবার নিজে নিজে প্র্যাকটিস করবা। সো আমরা নেক্সট ক্লাসে নেক্সট পর্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা ক্লাসগুলো শেয়ার করবা। যদি ইউটিউব প্ল্যাটফর্মে থাকো তাহলে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে পেজে দেখলে তোমরা অবশ্যই ফলো বাটনে একটু ক্লিক করবা। ওকে, আল্লাহ হাফেজ।